এদিকে বাংলাদেশ, পাকিস্তান, আমেরিকা এক হয়ে ভারতকে নাস্তানাবুদ খাওয়ালো। ভারত এখন হাত জোর করে ক্ষমা চাচ্ছে। কি হবে আমাদের এই দেশে? ইন্ডিয়ার আমসালা ভাই দুইটাই গেছে, এই জন্য দাদা বাবুদের মাথা ঠিক নাই। এখন আমসালা দুইটা গেল কিভাবে এটা বলতে পারেন যে ভাই আমও গেল সালাও গেল কিভাবে? দেখেন, সামথিং রং। যুক্তরাজ্যের সতর্কবার্তা, সীমান্তে ভারতীয় বিএসএফদের অতিরিক্ত মোতায়েন, ইভেন আমাদেরও সীমান্তে আজকে বিজিবির অতিরিক্ত সংখ্যক সেনা মোতায়েন। আর আজকের দিনে বাংলাদেশের ইতিহাসে একটা ভিন্ন ঘটনা ঘটেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানে সাড়া দিয়ে আমি বারবার কেন আমেরিকার কথা বলি, যারা রাজনীতি জানেন তারা জানেন কতটা ইম্পর্টেন্ট আমেরিকান সাপোর্ট। ফর এক্সাম্পল কান্ট্রি লাইক বাংলাদেশ, পাকিস্তান বোমা, পারমাণবিক বোমা এবং যুদ্ধ বিমান এবং ট্যাঙ্ক 500 ট্যাঙ্ক প্রস্তুত রেখেছে আমাদের বাংলাদেশি ভাই মুসলমান ভাইদের সাহায্য করার জন্য। এই মুহূর্তে যুদ্ধের যে সর্বশেষ পরিস্থিতি সেটা মোটামুটি একটা পজিটিভ অবস্থানে আছে আমাদের বীরদের জন্য, কিন্তু অনেক রক্তের বিনিময়ে হয়তো ভালো কিছু ঘটতে পারে, কারণ এইবার অন্যান্য বারের মতন আর সিস্টেম হচ্ছে না। আপনি দেখেন দ্বিতীয় ধাপে সমান তালে আমাদের ভাইরা কিন্তু লড়াই। যে ভারত তার নিজের দেশের টয়লেট তৈরির জন্য বিশ্বব্যাংকের কাছে হাত পাতে, সেই ভারতে কিনা আমাদেরকে হুমকি দেয় না খায় মারবে। হাস্যকর। ভারত যে ইস্যুটা নিয়ে যে ট্রাম্প কার্ডটা খেলার চেষ্টা করছে, জো বাইডেন সরকারের খুবই বিশ্বস্ত মিত্র কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশে যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অসম্ভব কাজ সম্ভব করলো বাংলাদেশ, ভারতকে নাস্তানাবুদ করে। কেউ কখনো কল্পনাই করেছিল না বাংলাদেশ কখনো ভারতের সাথে টক্কর দিতে পারবে, কারণ বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্র আর ভারত এত বড়। দর্শক শ্রোতা, এখন এইটা আমরা কি দেখতে পাচ্ছি? ভারত কিন্তু নাস্তানাবুদ হয়েছে এবং বাংলাদেশের চালে পা দিয়েছে, কারণ বাংলাদেশের সাথে অনেকেই কিন্তু যোগ দিয়েছে। আপনারা সবাই জানেন পাকিস্তান, আমেরিকা সবাই কিন্তু বাংলাদেশের সাথে বর্তমানে ভালো সম্পর্ক রয়েছে এবং একজুট হয়ে ভারতের অবস্থা শেষ করেছে। আপনারা সব কিছুই দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে সর্বশেষ কি হয়েছে ভারতের। অন্যদিকে আমাদের দেশের মধ্যে এইসব যে চলতেছে এর পিছনে মূল কারণগুলো কি, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমি আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, এখানে দেখানো হবে যে সবাই কি বলতেছে এবং ভারতকে কিভাবে নাস্তানাবুদ করা হয়েছে। অন্যদিকে পাকিস্তান, আমেরিকা বাংলাদেশের সাথে এক হওয়ার পর এখন কি হচ্ছে, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের মন্তব্য করবেন। ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি বাংলাদেশের একজন আদর্শ নাগরিক হয়ে থাকেন, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, অবাক হয়ে যাবেন। এই যে দেখুন, জো বাইডেন সরকারের খুবই বিশ্বস্ত মিত্র কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশে যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারত যে ইস্যুটা নিয়ে যে ট্রাম্প কার্ডটা খেলার চেষ্টা করছে, ইভেন ভারতের আমজনতার কাছে বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন ধরনের মিথ্যা, গুজব, উদ্ভট যে সকল তথ্য ছড়িয়ে দিচ্ছে, বা একজন আইনজীবীকে দেখিয়েছে যিনি চিন্ময় কৃষ্ণের আইনজীবী এবং তিনি মব জাস্টিসের শিকার হয়েছেন, কিন্তু পরক্ষণে দেখা গেল এটা পুরনো একটা ভিডিও, পুরনো একজন ব্যক্তিত্ব। এরকম নানান ইস্যুতে ভারতের গণমাধ্যমগুলো যখন তাদের দেশের জনগণকে উস্কানোর চেষ্টা করছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের ইস্যুটাতে খুবই খারাপ অবস্থা, তখনই ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রতিবেদন টোটালি ভারতের যে খেলার ছকটা ছিল সেখানে পানি ঢেলে দিয়েছে। এখন ভারত কি বলবে? ভারতের যে গদি মিডিয়া আছে তারা মোটামুটি তাদের জনগণের কাছে, আমি ভারতের যারা আছেন আমাদের ভিডিওগুলো দেখেন, বরাবরই বলার চেষ্টা করছি আপনাদের কাছে যে তথ্যগুলো উপস্থাপন করা হচ্ছে অধিকাংশ তথ্যই ভুল। ইভেন বর্তমানে আমাদের সংখ্যালঘু ভাইদের প্রতি রাইট নাও, বা আওয়ামী লীগ সরকার আমলে তো প্রশ্ন ছিল না, বাট এরপরে কি আসলে প্রশ্ন উঠে আসছে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ, এর বাহিরে ধর্মীয় পয়েন্ট অফ ভিউতে হিন্দুরা কি নির্যাতিত হচ্ছে? না। এখন আজকে দেখে আমরা আসলে তথ্যটা কোথা থেকে আসছে। ভয়েস অফ আমেরিকা তারা একটা প্রতিবেদন করেছে যে বর্তমান সরকার, যে সরকার আছে বা ভারত যে সরকারকে নিয়ে নানান ধরনের উত্তাল পরিস্থিতি সৃষ্টি তৈরির চেষ্টা চালাচ্ছে, আপনার নাগরিকদের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকার আসলে কি ধরনের পদক্ষেপ নিয়েছে। এবার সেটা সংখ্যালঘু সংখ্যাগুরু বিষয়টা না, টোটাল নাগরিক বলতে এখানে বাংলাদেশের 18 কোটি জনগণকেই মেনশন করা হয়েছে। আপনার বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, যেগুলা মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল বাংলাদেশে আসছিল তাদের সাথে কিন্তু এগুলো শেয়ার করেছে। তো এই বিষয়গুলোকে যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র আজকে এই কথা জানিয়েছেন। আপনার গতকালকে
আজকেই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রেও অন্তর্বর্তী সরকার আসলে কিভাবে আছে, পাশাপাশি এই মুহূর্তে যে অন্তর্বর্তী সরকারের বিষয়ে যে অভিযোগ উঠেছে বা বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার ইস্যুটাতে বাংলাদেশের অবস্থান কি বা যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে তা জানতে চেয়েছিল ভয়েস অফ আমেরিকার বাংলা ভার্সনে যারা সাংবাদিকতা করেন। এর জবাবে স্টেট ডিপার্টমেন্ট থেকে পাঠানো এক ইমেইলে বাংলাদেশ সরকারের এই মুহূর্তে ইউনূস সরকারের নেওয়া অব্যাহত পদক্ষেপগুলোতে আপনার পজিটিভলি তারা বলছেন যে এগুলোকে স্বাগত জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলছেন, আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের উপর সহিংসতা এবং তাদের প্রতি অসহিষ্ণুতার যে কোনো ঘটনার প্রতি নিন্দা জানাই এবং শুধুমাত্র সংখ্যালঘু না, বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের নেওয়া যে পদক্ষেপগুলো তারা সামনে এনেছে প্রত্যেকটা পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন। সো আজকে আমরা দেখব যে ইউনূসের মেটিকুলাস ডিজাইনের নতুন ভার্সনটা কি। সে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে সে বাংলাদেশে এখন কি করতে চাচ্ছে, সব আপডেট কি। সো তার মেটিকুলাস ডিজাইনের আপডেট অংশ হচ্ছে যে হিন্দু মুসলিমদের মধ্যে বাংলাদেশে একটা দাঙ্গা তৈরি করা, হিন্দু মুসলিমদের মধ্যে একটা দাঙ্গা তৈরি করে এই জনগণের সেন্টিমেন্টকে, পাবলিক সেন্টিমেন্টকে গ্রো করে একটা জাতীয় ঐক্য গড়ে তোলা। তার মানে হচ্ছে যদি বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে পারে, যেহেতু বাংলাদেশে বিশাল একটি অংশ হিন্দু সম্প্রদায় আর ভারতে একটি হিন্দু অধ্যুষিত একটি দেশ, এখন যদি এখানে হিন্দুদেরকে নিধন করা হয়, হিন্দুদের উপরে অত্যাচার নির্যাতন করা হয়, একটা দাঙ্গা তৈরি করা যায়, তাহলে সেটা ভারত রিয়েক্ট করবে, ভারতের হিন্দুরা ওখান থেকে রিয়েক্ট করবে। তার মানে হচ্ছে যে এখানে যদি তাদেরকে অত্যাচার নির্যাতন করা যায়, ভারত যদি রিয়েক্ট করে, তার মানে হচ্ছে ভারতের বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট তৈরি করতে পারবে, ভারতের বিরুদ্ধে একটা অবস্থান তৈরি করতে পারবে, একটা জনমত তৈরি করতে পারবে যে এখন আমাদের জাতীয় ঐক্য গড়ে তোলা উচিত, একটা যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, সমস্ত বাঙালিদের এখন একটি জাতীয় সরকার গঠন করা উচিত। মানে পাবলিক সেন্টিমেন্টটাকে ডাইভার্ট করে তার যত এই 100 দিনে তো ইউনূস কিছুই করতে পারেনি, জিরো। শুধু বাংলাদেশের সম্পদ ধ্বংস, বাংলাদেশের ব্যবসায়ীদেরকে ব্যবসা বাণিজ্য ধ্বংস, মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট, ছিনতাই, চুরি, ডাকাতি, অর্থনৈতিক দোষ, ব্যবসা বাণিজ্য দোষ, এইগুলো ছাড়া কিন্তু এই 100 দিনে কিন্তু সৎখুর মহাজন ইউনূস কিছু করতে পারেনি। কিন্তু এখন তার প্ল্যান হচ্ছে যে 100 দিন তো আমি কিছুই করতে পারিনি, জনগণ তো আমার বিরুদ্ধে আসতেছে, জনগণ তো আমার বিরুদ্ধে খেপে উঠবে, তো এখন কি করা যায়। সো এই তার মেটিকুলাস ডিজাইনের অংশ হচ্ছে একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করা। মানে হচ্ছে সে যদি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে পারে, তাহলে বাংলাদেশের সবাইকে নিয়ে আওয়ামী লীগ ব্যতীত, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক সংগঠন ব্যতীত তারা একটি উগ্র সাম্প্রদায়িক রাজনৈতিক যে দলগুলো আছে, ধর্মীয় জঙ্গিজয়ী গোষ্ঠীগুলো আছে এবং তাদেরকে সমর্থন করে এবং 71-এ পরাজিত শক্তি যারা আছে তাদেরকে নিয়ে ভারত এন্টি সেন্টিমেন্টকে ধারণ করে তারা একটি সরকার গঠন করতে চায়। সেই জন্য আজকে তারা মিটিং করে সবাইকে, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে, অনেকগুলো রাজনৈতিক দলগুলোকে নিয়ে মিটিং করছে যে তারা জাতীয় সরকার গঠন করতে চায় এবং জাতীয় সরকার গঠন করবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমার কথা হচ্ছে যে মিস্টার ইউনূস, আপনি মেটিকুলাস ডিজাইন তৈরি করে সুদের ব্যবসা ভালো তৈরি করতে পারবেন, সাময়িকভাবে একটি নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলতে পারবেন, একটি দেশকে বেকায়দায় ফেলতে পারবেন, কিন্তু দিন শেষে আপনি এই দেশের জনগণের কাছে ধরা খাবেন, দেশের কাছে ধরা খাবেন। আপনি অলরেডি ধরা খেয়ে গিয়েছেন, আপনি অলরেডি, জনগণ আপনাকে বুঝে ফেলেছে, জনগণ আপনাকে বুঝতে পেরেছে যে আপনি কি করতে চাচ্ছেন এবং কি করেছেন। বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরে এই পর্যন্ত বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই, বাংলাদেশের অর্থনীতিতে এত বড় ধস কখনো নামে নাই, কিন্তু আপনি বাংলাদেশে এই 100 দিনের মধ্যে একটা দেশকে ধ্বংস করে দিয়েছেন। তার মানে বাংলাদেশের জনগণ বুঝে গিয়েছে যে আপনি কি করতে চাচ্ছেন, কি করেছেন এবং কি করতে পারবেন। বাংলাদেশের জনগণ আপনাকে কখনো এটা হতে দিবে না, বাংলাদেশ ধ্বংস হতে দিবে না। আর আন্তর্জাতিকভাবে আপনি যে কাজটি করেছেন,
আন্তর্জাতিকভাবে পৃথিবীর মানুষ, বিশ্বের অন্যান্য সকল রাষ্ট্র আপনার বিরুদ্ধে অলরেডি অবস্থান নিয়েছে। যুক্তরাষ্ট্র অবস্থান নিয়েছে। ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরই আপনি বুঝবেন যে আপনার কত ধানে কত চাল। ওই একটা গ্রামের ভাষা আছে, রং দেখছেন রঙের ডিব্বা দেখেন নাই, আপনি রঙের ডিব্বা দেখবেন, একটু ওয়েট করেন। সো বাংলাদেশে এখন আপনি যা কিছুই করেন, বাংলাদেশের দুর্ভিক্ষের হাত থেকে এবং গৃহযুদ্ধের হাত থেকে আপনি যদি পদত্যাগ না করে সাংবিধানিক সরকার শেখ হাসিনার কাছে যদি ক্ষমতা হস্তান্তর না করেন, আপনি কোনোভাবেই আপনি দেশে দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা বলেন, দুর্ভিক্ষ বলেন, কোনো কিছু রক্ষা করতে পারবেন না। কারণ দুর্ভিক্ষ হবেই। আপনার যেই প্রতি বছর যে বাংলাদেশে যে বাৎসরিক প্রতি বছর যে বাংলাদেশে যে আয় হয়, সে আয়ের অধিকাংশ আসে কোথা থেকে? আসে গার্মেন্টস সেক্টর থেকে। আপনি গার্মেন্টস সেক্টরটাকে আজকে কোথায় নিয়ে গিয়েছেন? গার্মেন্টস সেক্টরটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। পৃথিবীর কোন ডেভেলপমেন্ট পার্টনার, বাংলাদেশের কোন ডেভেলপমেন্ট পার্টনার বাংলাদেশে নতুন করে আর ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে চাচ্ছে না, কাজ করতে চাচ্ছে না। নতুন করে আর কেউ বাংলাদেশে কোনো ইনভেস্ট করতে চাচ্ছে না। কারণ অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশগুলো এবং ডেভেলপমেন্ট পার্টনারগুলো এবং ইনভেস্টরগুলো তখনই একটা দেশে ইনভেস্ট করে যখন ওই দেশের স্টেবিলিটি থাকে। কোনো ইনস্টেবল, কোনো আনস্টেবল কোনো দেশে যেখানে কোনো স্টেবিলিটি নাই, সেখানে কেউ ইনভেস্ট করতে চায় না। সেই দেশে কোনো ডেভেলপমেন্ট পার্টনার আসতে চায় না। এই জন্য বাংলাদেশে আপনি দুর্ভিক্ষের হাত থেকে কোনোভাবে বাংলাদেশকে রক্ষা করতে পারবেন না। একটাই ওয়ে আছে, আপনি যদি বাঁচতে চান, বাংলাদেশটাকে রক্ষা করতে চান, দুর্ভিক্ষের হাত থেকে বাংলাদেশটাকে রক্ষা করতে চান, গণপিটুনি থেকে আপনি যদি বাঁচতে চান, আপনাকে লোকজন গণপিটুনি দিয়ে মেরে ফেলবে। গণপিটুনি থেকে যদি বাঁচতে চান, আপনি আগের যে সাংবিধানিক সরকার ছিল সেই সাংবিধানিক সরকার পুনর্বহাল করে দেন, পদত্যাগ করে সাংবিধানিক সরকার পুনর্বহাল করেন। এছাড়া আপনি গণপিটুনির হাত থেকে বাংলাদেশে, আমি বলছি আপনি কোনোভাবেই এই গণপিটুনির হাত থেকে আপনি বাঁচতে পারবেন না। আপনি গণপিটুনিতে নিহত হবেন। যে আপনার যে উপদেষ্টা আছে, বাসুর উপদেষ্টা, এরা গণপিটুনিতে নিহত হবে। আপনি দেখেছেন যে কি হয়েছে পৃথিবীতে, যে আপনার ইউকে অলরেডি বলে দিয়েছে, যে ইউকে অলরেডি ট্রাভেল অ্যালার্ট দিয়েছে বাংলাদেশে, যে বাংলাদেশে জঙ্গি হামলা হতে পারে, বাংলাদেশে হামলা হতে পারে। আপনি বুঝেন যে কোন পর্যায়ে আপনি একটি দেশকে নিয়ে গিয়েছেন, যে পার্শ্ববর্তী একটি বিশ্বের একটি উন্নত দেশ, গণতন্ত্রের সূতিকাগার ইংল্যান্ড, আপনার দেশে ট্রাভেল অ্যালার্ট দিয়েছে যে এখানে হামলা হতে পারে। কারণ তারা কনসার্ন যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, বাংলাদেশে জঙ্গিবাদ মাথা ছাড়া দিয়ে উঠছে। বাংলাদেশে কোনো মানুষ, কোনো লিবারেল মানুষ, কোনো অন্য ধর্মের মানুষ বাংলাদেশে নিরাপদ নয়। বাংলাদেশে অন্য ধর্মের মানুষ নিরাপদ বোধ করে না, এই জন্য তারা ট্রাভেল অ্যালার্ট দিয়েছে। আপনি বুঝতে পেরেছেন যে বাংলাদেশের অবস্থা আপনি কোথায় নিয়ে গিয়েছেন? বাংলাদেশের অবস্থা ভয়াবহ। আপনি জাতীয় সরকার বলেন আর যা কিছুই করার চেষ্টা করেন, এই অসাংবিধানিক সরকার দিয়ে, অসাংবিধানিক পন্থায় আপনি আমাদের দেশ রক্ষা করতে পারবেন না। কারণ এই বাংলাদেশে আপনি এই 100 দিনে যে পরিমাণ ক্ষতি আপনি করেছেন, যে পরিমাণ দেশের সম্পদ নষ্ট করেছেন, আপনার এই ক্ষতি আপনার পোষণের মতো সক্ষমতা, দক্ষতা আপনার নাই। আপনি এই পলিটিক্যাল লাইনে আপনি একটি দেশ চালানোর জন্য আপনার যোগ্যতা 0। 100-র মধ্যে যদি আপনাকে মার্ক দেওয়া হয়, আপনি 0 পাবেন। আপনার 1% কোনো যোগ্যতা নেই। আর সেই জায়গার মধ্যে যেখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারও কিছু দক্ষতা ছিল, কিন্তু আপনার সেই দক্ষতাও নেই। এই দেশের জন্য, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য একমাত্র যোগ্য প্রধানমন্ত্রী হচ্ছে বর্তমান সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো তাই আপনাকে আবারও বলছি, বারবার বলার চেষ্টা করছি, আপনি গণপিটুনি থেকে যদি বাঁচতে চান, তাহলে আপনি পদত্যাগ করে সাংবিধানিক সরকারের কাছে, শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করুন। আপনাকে সর্বশেষবারের মতো বলছি, আপনি ইতিহাস খোঁজেন,
আপনি ইতিহাস খুঁজে দেখেন। 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করে, তার পরিবারকে হত্যা করে, হত্যাকারীরা, ষড়যন্ত্রকারীরা, খন্দকার মোস্তাক গংরা, আপনার উত্তরসূরিরা মনে করেছিল যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। পেরেছে? পারে নাই। 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পরে আওয়ামী লীগ যেভাবে জেগে উঠেছে, 111 শেখ হাসিনাকে গ্রেপ্তার করে নতুন নতুন কিংস পার্টি, এই পার্টি সেই পার্টি জন্ম দিয়ে মনে করেছিল যে বাংলাদেশের -2 ফর্মুলা কার্যকর করবে, শেখ হাসিনাকে বাদ দিয়ে পেরেছে? পারে নাই। এইবারও আপনি সাময়িকভাবে কতদিন, অল্প কিছুদিন ক্ষমতা ভোগ করতে পারবেন, বাংলাদেশের সম্পদ ধ্বংস করতে পারবেন, বাংলাদেশটাকে রক্ষা করতে পারবেন। কিন্তু দিন শেষে আপনি যে প্রজেক্ট নিয়েছেন মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে, যে আপনি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে একটা জাতীয় সরকার গঠন করবেন, আপনার এই মেটিকুলাস ডিজাইনের জাতীয় সরকার, সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে জাতীয় সরকার, সেই সরকার আপনার তছনছ হয়ে যাবে, বালির গড়ের মতো ভেঙে যাবে। যদি শুভবুদ্ধির উদয় হয়, পালান, কোন দেশে গিয়ে আশ্রয় নেন, এখনই নেন, নিয়ে পালান, আর বলে দেন শেখ হাসিনাই এদেশের বৈধ প্রধানমন্ত্রী, সাংবিধানিক প্রধানমন্ত্রী। আমি দুঃখিত, আমি সুদের ব্যবসা ভালো বুঝি, আসলে রাষ্ট্র পরিচালনা বুঝি না, আমি ভুল করেছি, আমি আপনাদের কাছে মাফ চাই, ক্ষমা চাই, আমাকে মাফ করে দেন। আমি সুদের ব্যবসা নিয়েই এখন, সামাজিক সুদের ব্যবসা নিয়ে বিশ্বের মধ্যে আছি, আমি আর বাংলাদেশে আসবো না বলে দায়িত্ব হস্তান্তর করেন। কারণ আপনি বাংলাদেশে আসতে পারবেন না। আপনাকে যখনই আসবেন, বললাম তো আপনাকে আমি, যখনই আসবেন আপনি গণপিটুনিতে নিহত হবেন। তো যদি কয়টা দিন বাঁচতে চান, সামাজিক সুদের ব্যবসা বিভিন্ন দেশে করতে চান, ওখানে গিয়ে করেন, শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইন্ডিয়ার আমসালা ভাই দুইটাই গেছে, এই জন্য দাদা বাবুদের মাথা ঠিক নাই। এখন আমসালা দুইটা গেল কিভাবে এটা বলতে পারেন যে ভাই আমও গেল, সালাও গেল কিভাবে? দেখেন, শেখ হাসিনা বাংলাদেশ থেকে যাওয়ার পরে, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে, বিতাড়িত হওয়ার পরে ইন্ডিয়ার প্ল্যান ছিল আওয়ামী লীগকে পুনর্বাসন করা। শেখ হাসিনার যেভাবেই হোক বাংলাদেশে ব্যাক করাইতে হবে এনি হাউ। এবং ইন্ডিয়া এটা ধরে নিয়েছিল যে শেখ হাসিনা যাচ্ছে, আবার অতি দ্রুতই বাংলাদেশে ব্যাক করবে। কেন? কারণ অনেকগুলা প্ল্যান ছিল, হয়তো সেনাবাহিনীর ভিতর কু করাবে, তারপরে আপনার জুডিশিয়াল কু করাইতে গেছিল, অনেকগুলা প্ল্যান করে যে বাংলাদেশে আবার শেখ হাসিনারে পাঠাই দিবে। তারা ধরে নিয়েছিল যে শেখ হাসিনা ঘুরতে যাচ্ছে, বেড়াইতে যাচ্ছে। কিন্তু পরিস্থিতি শেখ হাসিনা যাওয়ার পরে সম্পূর্ণ উল্টায় যায়। বাংলাদেশে শেখ হাসিনার ফেরানো সবগুলা প্ল্যান, ওদের প্ল্যান ছিল কিন্তু 15ই আগস্ট সংখ্যালঘু প্ল্যান করে একটা প্রতি বিপ্লব ঘটাবে, সেটাও ব্যর্থ হয়। সব প্ল্যান ব্যর্থ হওয়ার পরে দেখেন কত বড় গবর মার্কা জাতি। কি উচিত ছিল যে শেখ হাসিনারে বাংলাদেশে পুনর্বাসন করা সম্ভব হচ্ছে না, এটা উচিত ছিল না যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করি, যেভাবেই হোক, ছোট হই আর যাই হই, কারণ বাংলাদেশ তো ইন্ডিয়া লাগবে, বাংলাদেশ ছাড়া তো আর ইন্ডিয়া চলতে পারবে না। সেই জায়গায় যাব আমি, ভিডিওটা দেখতে থাকে। তো পরবর্তীতে কি সেই সম্পর্ক বিল্ড আপ করতে পারে নাই, এর তো গোবর খাওয়া জাতি, যে মাথায় গোবর মুক্ত খাওয়া জাতি, যাই হোক। পরে কি করছে, সংখ্যালঘু ইস্যু দিয়ে প্ল্যান করছে কি দেখেন, আমি আপনাকে বলি। ইন্ডিয়ার বাংলাদেশের দুইটা দুর্বল পয়েন্ট আছে ইন্ডিয়ার জন্য। একটা হচ্ছে কি, এই যে আপনার শিলিগুড়ি করিডোর রংপুর ডিস্ট্রিক্টে, আর একটা হচ্ছে চট্টগ্রামে। কেন? কারণ এই চট্টগ্রামের পাশে হচ্ছে আপনার 7 সিস্টার। ধরেন চট্টগ্রাম যে আপনার বিভাগের পাশে কিন্তু 7 সিস্টার আপনারা দেখবেন, এই ত্রিপুরা, ফেনীর পাশে তো ত্রিপুরা। তো এখন এই যে ইন্ডিয়া যে পণ্যগুলো যায়, আমাদের কিন্তু পোর্ট ব্যবহার করে এই অঞ্চলে যায়, কারণ এই অঞ্চলে কোনো সমুদ্র বন্দর নাই। তো ইন্ডিয়ার যে 7 সিস্টার, এই 7 সিস্টার কোনো সমুদ্র বন্দর নাই। দেখেন কত বড় গবর মার্কা জাতি। ওরা চাচ্ছে এই চট্টগ্রামকে আলাদা একটা রাষ্ট্র করে দিতে, যে এখানে হিন্দুস্থান, যেন এই চট্টগ্রামের পোর্টটা ওরা ব্যবহার করতে পারে। কারণ ওরা তো যেটা বানাবে রাষ্ট্র, সেটা তো ওরাই বানাবে, ইন্ডিয়াই বানাবে, এই তাদের পোর্ট নেওয়ার জন্য। এবং আর একটা দুর্বল পয়েন্ট আছে, এই রংপুর দুইটা অঞ্চল চাচ্ছে দুইটা রাষ্ট্র হিসাবে, মানে হিন্দুস্তান, এরা আলাদা চাচ্ছে। কেন? যদি বাংলাদেশের হিন্দুদের জায়গা দিতে হয় আলাদাভাবে, সেটা আমরা দেব। বাংলাদেশে কোন অঞ্চলে বেশি হিন্দু? আমি যত জানি খুলনা অঞ্চলে বেশি হিন্দু, তা আমরা খুলনাকে দেব, ঠিক না? খুলনায় এদিকে আমরা একটা অঞ্চল দিয়ে দিলাম, সমস্যা কি? যে অঞ্চলে হিন্দু বেশি। চট্টগ্রাম আর রংপুর কেন নিতে চাইলে দেখেন নাই? এই যে গোবর খা জাতি মনে করছে বাঙালি বোঝে না, ভালো বোঝে না। বাঙালি তো বোঝে, বাঙালি তোমাদের থেকে অনেক স্মার্ট।
ওরা ভুলে গেছে যে ইন্ডিয়ার পূর্বে কিন্তু অনেক স্মার্ট মানুষ বসবাস করে, সাহসী এবং স্মার্ট মানুষ বসবাস করে। তো ইন্ডিয়া এখন মানে এই যে রাষ্ট্র প্রতিষ্ঠা যে প্ল্যান করছে, এই প্ল্যানও ব্যর্থ হওয়ার পথে, এই প্ল্যান সফল হবে না, এটা আপনারা 100% ধরে নেন। ওরা হচ্ছে ওদের রাজ্যের যে উগ্র হিন্দুত্ববাদ যারা উগ্র আছে ওদেরকে উস্কে দিছে, এটার জন্য ইন্ডিয়ার প্রবলেমে পড়বে। আমাদের অলরেডি দেখেন না, আমাদের দূতাবাসে হামলা করছে, তো এইগুলা কি ভালো লক্ষণ? হ্যাঁ, রাষ্ট্র চাইলে আর রাষ্ট্র আমরা দিয়ে দিলাম, কত বড় স্টুপিড। একটা রাষ্ট্র কি 2-1 দিনে প্রতিষ্ঠিত হয়? 2-1 দিনে তো প্রতিষ্ঠিত হয় না। একটা রাষ্ট্র 2-1 দিনে প্রতিষ্ঠিত হয় না, অনেক সময়ের ব্যাপার। তাহলে তুমি এই যে আপনারা দেখছেন না ইউক্রেন, রাশিয়া, ইউক্রেনের কাছে একটা পারমাণবিক অস্ত্র নাই, রাশিয়া পারতেছে দখল দিতে, পারতেছে না তো, হাড্ডাহাড্ডি লড়াই হইতেছে। তো ইন্ডিয়া যদি বলে যে বাংলাদেশে ফাইট করে আলাদা রাষ্ট্র দিয়ে দেবে, বাংলাদেশ কি এত দুর্বল হয়ে গেছে চাওয়া মাত্র দিয়ে দেবো? যে বাংলাদেশ টাকার গায়ে লেখা থেকে চাহিদা মাত্র দিতে বাধ্য হবে? তা আমাকে ভূখণ্ড এত সস্তা হয়ে গেছে নাকি? চাওয়া মাত্র আমরা রাষ্ট্র দিয়ে দেবো? কই, আমাদের দেশে হিন্দুরা তো নির্যাতিত না, হিন্দুরা নিজে বলতেছে, কই নির্যাতিত, কোথায়? 2-1টা ঘটনা ছাড়া কোথায় কি ঘটনা ঘটছে সেই হিসাব করলে তো ইন্ডিয়াতে বেশি নির্যাতিত। তাই ইন্ডিয়া যারা মুসলিম আছে ওদের জন্য আলাদা একটা রাষ্ট্র দিয়ে দাও আলাদা রাষ্ট্র। তা তো দিবা না, শুধু আমাদের বেলায় হিন্দুরা নির্যাতিত না। হ্যাঁ, এখন দাদাগুলো আমসালা দুটোই হারাই গেছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সম্পর্ক করতে পারে নাই। এখন বিএনপি হচ্ছে বাংলাদেশের বড় দল, বিএনপি জামাত এখন ইন্ডিয়ার মানে ছাড় দিয়ে কথা বলে না। চিন্তা করেন, সেই ক্ষেত্রে ইন্ডিয়ার আসলে আমসালা দুটোই হারাই গেছে, এই জন্য পাগল হয়ে গেছে, পাগলামি শুরু করছে। এই বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী লাগবে, হ্যান লাগবে, ত্যান লাগবে। সাম্প্রতিক বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েনের মধ্যে শেখ হাসিনা সরব হয়ে উঠছেন। ইনফ্যাক্ট গতকাল আমরা এমন খবর ভারতের পত্রপত্রিকায় এবং টিভিতে মূলত দেখেছি যে শেখ হাসিনা নিউ ইয়র্কে একটা সভায় ভাষণ দিয়েছেন। আমি অবাক হয়ে দেখলাম বাংলাদেশের মিডিয়ায় নিউজটা পাওয়া গেল না, এবং আমি পুরো অডিওটা শোনার চেষ্টা করলাম কোথাও আছে কিনা। সাধারণত আমাদের দেশের টিভি চ্যানেলগুলো সেই অডিও আপলোড করে দেয়, আমি খুঁজে পাইনি। আমি ভারতের 2-1টা মিডিয়াতে খণ্ডিতভাবে কিছু পেয়েছি, কলকাতার চ্যানেলে বা হিন্দি চ্যানেলগুলোতেও আছে, কিন্তু আমি সত্যিকার অর্থে বাংলাদেশের চ্যানেল কেন দেয়নি আমি জানি না যে সরকারের দিক থেকে কোনো নির্দেশনা চ্যানেলকে দেওয়া হয়েছে কিনা যে শেখ হাসিনার বক্তব্য আর প্রচার করা যাবে না। আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড। এনডিটিভির মতো প্রতিষ্ঠান এটা নিয়ে লম্বা রিপোর্ট করেছে। আমি সেখান থেকে একটু পড়তে চাই এবং বুঝতে চাইব আসলে কেন এটা করা হচ্ছে। আমাদের নিশ্চয়ই মনে আছে 2-3 দিন আগেও শেখ হাসিনা ফেসবুকে একটা অফিসিয়ালি স্ট্যাটাস বা বিবৃতি দিয়েছিলেন জনাব চিন্ময়ের গ্রেফতার হওয়ার পর। এটা একটু মাথায় রাখতে হবে, এবং এ যাবৎকালে শেখ হাসিনার এটা একটা অফিসিয়াল বিবৃতি যেটা তাদের ভেরিফাইড ফেসবুক পেজ আওয়ামী লীগের, সেখান থেকে শেয়ার করা হয়েছে। এর আগে উনি পালিয়ে যাওয়ার পর ভারত থেকে একটা বা 2টো স্টেটমেন্ট দিয়েছিলেন যেগুলো তার সন্তান তার ফেসবুকে আপলোড করেছিলেন। এরপর বাংলাদেশ সরকারের একটু শক্ত অবস্থানের কারণে তিনি ব্যাকফুটে গিয়েছিলেন। আমাদের মনে থাকার কথা, ডক্টর ইউনূস স্পষ্টভাবে পিটিআইকে বলেছিলেন আমরা তাকে চাইব, কিন্তু চাওয়ার আগ পর্যন্ত তিনি যদি ভারতে থাকেন তাহলে তাকে তার মুখ বন্ধ রাখতে হবে, এবং সেটাই উচিত ছিল। কিন্তু এরপর আমরা ধাপে ধাপে দেখলাম একদম চুরি করে তার বক্তব্য সামনে ছাড়া হচ্ছে। কিন্তু এবার আরো স্পষ্ট, চুরি করে মানে তিনি ফোনে কারোর সাথে কথা বলছেন, সেটা রেকর্ড করে কেউ ছেড়ে দিচ্ছে। এটা পরিকল্পিতভাবেই, এগুলো ফাঁস না, এগুলো পরিকল্পিতভাবে ছাড়া হচ্ছিল। কিন্তু উনি এখন অফিসিয়ালি কথা বলছেন, এবং এনডিটিভিও ঠিক এই কথাটা উল্লেখ করেছে। আমি এনডিটিভির একটা জায়গা থেকে যদি একটু পড়ি, সেটা হচ্ছে It was Sheikh Hasina's first public address after taking shelter in India following her resignation in August in the face of massive anti-government protests, though she had commented on the overall situation in Bangladesh. তার মানে প্রথম অফিসিয়াল পাবলিক অ্যাড্রেস উনি করেছেন, ভার্বালি, আগে স্টেটমেন্ট দিয়েছেন, অ্যাড্রেস করেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। উনি কি বলেছেন সেটা একটু শুনি। ওনাকে বলা হয়েছে, উনি বলছেন যে সশস্ত্র প্রতিবাদকারীরা গণভবনের দিকে আসছিল, এবং এই অবস্থায় যদি তার সিকিউরিটি গার্ডরা গুলি করা শুরু করতো তাহলে বহু মানুষ মারা যেত। তো ওনার 25 থেকে 30 মিনিটের মতো সময় ছিল, তাকে চলে যেতে হয়েছে। তিনি তাদেরকে বলেছেন, গার্ডদেরকে নাকি বলেছেন যাই ঘটুক না কেন গুলি করা যাবে না। অথচ আমরা খুব ভালো মতো জানি শেষ মুহূর্ত পর্যন্ত
সেনাবাহিনী প্রধানকে তিনি চাপ দিয়ে গেছেন যেন শত শত বা হাজার হাজার হত্যা করে হলেও তাকে ক্ষমতায় রাখা হয়। যাই হোক, এটা একটা তার জায়গা থেকে তিনি বলছেন। এরপরের কথাটা হচ্ছে, আজ আমাকে যা গণহত্যার জন্য অ্যাকিউজ করা হচ্ছে, বাস্তবে ইউনূসই আসলে জেনোসাইডে ইনভলভড ইন আ মেটিকুলাসলি ডিজাইনড ম্যানার। এই জায়গাটা একটু মনে রাখতে হবে। আমাদের প্রধান উপদেষ্টা সত্যিকার অর্থে একটা বড় ভুল করেছিলেন। তিনি নিউ ইয়র্কে যখন যান, তিনি জনাব মাহফুজ আলমকে ব্রেন বিহাইন্ড দ্য মুভমেন্ট প্রমাণ করার জন্য মেটিকুলাসলি প্ল্যান্ড মুভমেন্ট কথাটা ব্যবহার করেছিলেন। কারণ একটা মেটিকুলাসলি প্ল্যান্ড মুভমেন্ট না হলে তো একটা ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট করা যায় না। এটা একেবারেই ভুল। আমরা প্রতিবাদ করেছি তখনই প্রধান উপদেষ্টার বক্তব্যকে। এটা টেকনিক্যাল প্রবলেম কি আছে আমি সেদিকে যেতে চাইছি না, কারণ মেটিকুলাসলি প্ল্যান্ড মুভমেন্টও শেখ হাসিনাকে ফেলে দিলে কোনো সমস্যার কিছু নাই, দ্যাটস ফাইন। কিন্তু ইট ওয়াজ নট, এটা একটা স্পন্টেনিয়াস আপরাইজিং ছিল যেটা শেষ পর্যন্ত ঠেকেছিল শেখ হাসিনার পতনে। একদম স্পষ্ট সোজা সাপটা বাংলাদেশের এই মুভমেন্ট দীর্ঘদিন দেখার অভিজ্ঞতা থেকে জানি যে শেখ হাসিনা সেই খোঁচাটা এখানে দেওয়ার চেষ্টা করলেন। ইনি বলছেন, দ্য মাস্টার মাইন্ডস, দ্য স্টুডেন্ট কোঅর্ডিনেটরস অ্যান্ড ইউনুস আর বিহাইন্ড দিস জেনোসাইড। এইরা তিনটা গ্রুপকে, মাস্টার মাইন্ড, ইউনুস এবং স্টুডেন্ট কোঅর্ডিনেটর, ছাত্র সমন্বয়কদের উপরে তার বিক্ষুব্ধতা রয়ে গেছে। তিনি বলছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ বাদ যায়নি, কারণ ডক্টর ইউনুস তাদের কাউকে প্রটেক্ট করতে পারেননি। চার্চ নাকি হামলা করা হয়েছে, টেম্পলস অ্যান্ড বুদ্ধিস্ট শ্রাইন্স সব কিছু নাকি ভাঙা হয়েছে, মন্দির এবং বুদ্ধিস্টদের প্যাগোডা। বলা হচ্ছে যখন হিন্দু প্রটেস্ট করেছে তখন ইসকন লিডার অ্যারেস্টেড। খেয়াল করি, ইসকন লিডার, হি ইজ নট ইন ফ্যাক্ট। আমরা প্রথম দিন থেকে বলছি এটাই ইন্ডিয়ান প্রোপাগান্ডা। বাংলাদেশের ইসকন আজান দিয়ে সমাবেশ, সংবাদ সম্মেলন করে ঘোষণা করছে যে তাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু ভারতের বয়ান ও শেখ হাসিনার মুখে যে ইসকন লিডারকে অ্যারেস্ট করা হয়েছে। চিন্ময় দাস সম্পর্কে তিনি বলছেন, উনি বলছেন কেন তাদেরকে, মাইনরিটিদেরকে এই পরিমাণ হামলা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তাদেরকে কেন আক্রমণ করা হচ্ছে। উনি বলছেন এখানে কোনো রকম কোনো জাস্টিস নেই। ইভেন নিজ সম্পর্কে বলছেন, আইভ নেভার গট দ্য টাইম টু রিজাইন। মানে এটা ইন্টারেস্টিং, এবং এটা নিয়ে রেফারেন্স আর একটা আছে, সেই জায়গায় যাব। উনি যে মাঠে নেমেছেন, তাকে যে মাঠে নামিয়েছে মোদি এবং ভারতের সিকিউরিটি এস্টাবলিশমেন্ট, ইটস ভেরি ক্লিয়ার নাও। উনি পদত্যাগ করতে পারেননি। আমি ভারতের একটা চ্যানেলে দেখলাম তাকে সাবেক প্রধানমন্ত্রী বলে যখন নিউজ কাস্টার কথা বলছেন, পরে একজন তথাকথিত বিশেষজ্ঞকে আনা হয়েছিল। ভারতের আসলে তো কোনো বিশেষজ্ঞটাকে দেখি না, এরা মূলত বিজেপির অ্যাক্টিভিস্ট সবাই। যাই হোক, সে বিশেষজ্ঞ এসে উপস্থাপিকাকে শুধরে দেন যে আপনি তাকে সাবেক প্রধানমন্ত্রী কেন বলছেন। তিনি কি পদত্যাগ করেছেন? তার পদত্যাগ নিয়ে যথেষ্ট অস্পষ্টতা আছে এবং তাকে টেকনিক্যালি সাবেক প্রধানমন্ত্রী বলা যাবে না, এই ধরনের কথা বলা হয়েছে। এই হয়েছে তার মোটামুটি কথাগুলো। কিন্তু যেটা সবচেয়ে, আমি খুব বেশি আর যাব না, এখানে বিজয় দিবস উপলক্ষে এটা বলা হয়েছে, সেটা বলা হয়েছে, এবং বলা হয়েছে যে তাকে আসলে হত্যা করার উদ্দেশ্যেই এই যাবতীয় সব কিছু হয়েছে। তার বাবাকে বা পরিবারকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা। উনি বলছেন মানুষ যখন সমানে মারা যাচ্ছে তখন তিনি ডিসাইডেড টু লিভ, উনি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই হচ্ছে মোটামুটি কথা। কিন্তু এর সাথে একটা জিনিস একটু যোগ করতে চাই। একই ধরনের একটা সমাবেশের ডাক দেওয়া হয়েছে, মানবজমিন একটা ইন্টারেস্টিং নিউজ করেছে। 8 ডিসেম্বর, যেখানে অনেক হাজারো নেতাকর্মীর উপস্থিতির চেষ্টা হচ্ছে। আয়োজক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দাবি করে ওই আয়োজনে একটা পোস্টার করেছে, যেখানে প্রধান অতিথি হিসাবে শেখ হাসিনা বক্তব্য রাখবেন বলে প্রচার চলছে। খেয়াল করছি আমরা, এখানেও প্রধানমন্ত্রী, তার মানে এই ন্যারেটিভটা আস্তে আস্তে সম্ভবত আসবে। এখানে উনি খুব জোর দিয়ে পদত্যাগ না করার কথা বলেছেন, এবং ব্রিটেনও একই রকম চেষ্টা। সুতরাং এখন এটা ভারত মোদি সরকারের পরিকল্পনায় ঘটনাটা ঘটছে। প্রশ্ন আসতে পারে কেন, এতে কি অর্জন করা যাচ্ছে, কি লাভ হবে তাদের। আমরা প্রাথমিকভাবে তাদের যে অর্জন সেটা হচ্ছে বাংলাদেশ সরকার এবং আমরা জনগণ, শেখ হাসিনা ওখানে বসে এরকম কথাবার্তা বলবেন, হুমকি দেবেন। উনি তার প্রকাশিত ফোন কলগুলোতে আমরা দেখেছি তিনি প্রচন্ড হুমকি ধামকি দিচ্ছেন, আমাদের এসে দেখে নেবেন টেবেন, ঘরে আগুন দেওয়ার কথা বলছেন। সো তিনি এখন আবার কথা বলছেন, এবং এখন
ফেসবুকে বলেছেন, এখন বক্তৃতা করেছেন একটা সমাবেশে, ছোট এটা, কিন্তু ব্রিটেনে এবার হাজার হাজার লোকজনকে জড়ো করে সেখানে আরেকটা বড় সমাবেশে তিনি ভাষণ দিতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং আমি ধারণা করি সেখানে শুধু অডিও না, সেখানে তাকে সম্ভবত কোনো একটা অ্যাপ ইউজ করে তাকে ভিডিওতে কানেক্ট করা হতে পারে, আমার ধারণা করি সেটা সম্ভব আছে। নিদের পক্ষে অডিও তো হবে। সো এখানে আরো বড় একটা সমাবেশে তিনি বক্তৃতা করছেন। এটা বাংলাদেশ সরকারকে উনি ভারত আসলে জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে যে তোমাদেরকে আমরা পাত্তা টাত্তা দেই না, এবং তোমাদের সাথে যে রিলেশনশিপ আমাদের ছিল সেটাকে আমরা আরো ডাউনগ্রেড করছি। এই মেসেজ কূটনীতিতে দেওয়া হয় নানা ফর্মে, যে আমি সম্পর্কটাকে ডাউনগ্রেড করছি কিনা এই মেসেজ দেওয়া হচ্ছে। এবং আমি মনে করি ডক্টর ইউনূসের উপরে চাপ তৈরি করার জন্য, চাপ আরো বাড়ানোর জন্য শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী, শেখ হাসিনা পদত্যাগ যেহেতু করেননি, সেহেতু তিনি ভ্যালিড প্রধানমন্ত্রী। যদিও ভারতের সরকার, আমাদের মনে আছে যে তাকে পররাষ্ট্র ব্রিফিংয়ে যখন জিজ্ঞেস করা হয়েছিল, তখন যিনি ব্রিফিং করছিলেন তিনি তাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বলেছিলেন, কিন্তু যেটা হয় তাদের মিডিয়াতেই হাইপ, এই আলোচনা, এই শোরগোল তারা তুলে দেবে, এটা ধারণা করতে পারি। সরকারিভাবে অতটা না বলা হলেও, এবং চেষ্টা করা হবে বিভিন্ন জায়গায় এই বক্তব্যটাকে চালিয়ে যাওয়া, এবং আওয়ামী লীগের লোকজন তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিসাবেই উল্লেখ করার প্রবাবিলিটি থাকতে পারে। আমাদের মনে থাকার কথা, তিনি পালিয়ে যাওয়ার পর অনেকে এই ধরনের আলাপ করেছেন, যেহেতু ভারতেই আওয়ামী লীগের প্রচুর লোকজন গিয়ে ওখানে উঠেছে যে ভারত একজন প্রবাসী সরকার শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে করবে টরবে কিনা, এসব আলাপ কেউ কেউ তুলছিলেন। আমি এটার অবশ্য খুব বাস্তবতা আছে বলে মনে করি না, কারণ ভারতের মাটিতে বসে বাংলাদেশে শেখ হাসিনা বাংলাদেশের একটা প্রবাসী সরকার তৈরি করবে, এটা হওয়ার প্রবাবিলিটি অলমোস্ট না, এটা পুরোপুরি জিরো। কিন্তু যে বললাম যে আপনি কতগুলো শোরগোল তৈরি করতে পারেন, সেই শোরগোল দিয়ে সরকারের উপরে চাপ বাড়াতে পারেন। খুব বেশি দিন আসলে ভারত সরকার এই চাপ বজায় রাখতে পারবে কিনা সেই প্রশ্ন আছেই, কেন আছে সেটা নিয়েও কথা বলবো। কিন্তু যেহেতু তারা এই চাপের পর্যায়ে নেমে গেছে, সেই নেমে যাওয়ার কারণে এখন আরো বেশি চাপযুক্ত করার চেষ্টা তারা করছে। এতে লাভ খুব বেশি হবে না। আসলে আমরা আগেও বলেছি, শেখ হাসিনা যখনই কথা বলেন, যতবার কথা বলেন, ততবার আসলে সেটা বাংলাদেশের শেখ হাসিনা বিরোধীদেরকে আরো ইউনিফাই করে। এর মধ্যে ভারত যা যা করছে সেটা নিয়ে আমাদের মধ্যে যে কিছু বিভক্তি, কিছু বিভেদ, এমনকি কিছু ক্ষেত্রে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়েছিল, আমরা সেগুলো সব ভুলে এখন আবার একত্র হয়ে গেছি এবং ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছি। এবং তার মধ্যে শেখ হাসিনার যদি এরকম অফিসিয়াল বক্তব্য আসতে থাকে, সেগুলো আমাদেরকে দিনের শেষে আরো বেশি, আমাদের ইউনিটিকে আরো বেশি স্ট্রং করবে, কোনো সন্দেহ নাই, রিয়াকশনের ক্যাটালিস্টের মতো কাজ করবে। সুতরাং তাদের কোনো এমন কিছু অর্জন হতে পারে বলে মনে হয় না। ভারত রাষ্ট্রটা তার পররাষ্ট্রনীতি, তথাকথিত পররাষ্ট্রনীতি, তাদের কোনো পররাষ্ট্রনীতি আদৌ আছে কিনা এই প্রশ্ন যে কেউ করতে পারেন। এত চাইল্ডিশ, এত কাণ্ড জ্ঞানহীন পররাষ্ট্রনীতি তারা দেখাচ্ছেন। সামথিং রং। যুক্তরাজ্যের সতর্কবার্তা, সীমান্তে ভারতীয় বিএসএফদের অতিরিক্ত মোতায়েন, ইভেন আমাদেরও সীমান্তে আজকে বিজিবির অতিরিক্ত সংখ্যক সেনা মোতায়েন। আর আজকের দিনে বাংলাদেশের ইতিহাসে একটা ভিন্ন ঘটনা ঘটেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানে সাড়া দিয়ে প্রায় প্রতিটি রাজনৈতিক দলই তারা একটা বিশেষ বৈঠক করেছে। সেনাপ্রধান বলছে যে সামনে একটা ক্রান্তিকাল আসছে। ডক্টর ইউনূস বলছে এই মুহূর্তে জাতির মধ্যে ঐক্যটা খুবই জরুরি। আর সকল আলোচনার মূল বিন্দুতে আপনি দেখেন ভারতের নাম বারবার উঠে আসছে। ভারতের আমজনতার কাছ থেকে বাংলাদেশ খুব বেশি যে রিস্কি সিচুয়েশন ফিল করবে বিষয়টা তা না। এখানে যে আমাদের যেই পার্বত্য অঞ্চলগুলো আছে, সেখানে হয়তো এমন কোনো কর্মকাণ্ড, এমন কোনো গোয়েন্দা তথ্য বা এমন কোনো অ্যাক্টিভিটিস আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর নজরে পড়েছে, বা আন্তর্জাতিকভাবেও একটা দেশ অন্য দেশকে তথ্য দিয়ে সহায়তা করে, সেরকম হয়তো কোনো তথ্য এসেছে। দর্শক, এই মুহূর্তে দেশে বড় ধরনের একটা সন্ত্রাসী হামলার আশঙ্কা গতকালকে আমরা বলেছি, আবার এটা নিয়ে আমাদের বাংলাদেশ থেকেও বার্তা এসেছে। তবে আজকে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক যে তথ্য আসছে, সেখানে দেখেন ঘুরে ফিরে এই চিন্ময় কৃষ্ণা বাংলাদেশের এই মুহূর্তে হালগোড়া। আমার কাছে মনে হয় যে এই একটা ক্যারেক্টার থেকে নানান ধরনের ঘটনা কিন্তু ঘটার আশঙ্কা করছে। ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণা দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশের চলমান পরিস্থিতি আরও অবনতি ঘটাতে সন্ত্রাসী হামলার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা যদি 2-4 মিলাইতে চাই, আপনি দেখেন টানা গেল আমাদের সেনাপ্রধানের সেই প্রথম আহ্বান থেকে সেনাবাহিনীর একটা বিশেষ বিবৃতির পর থেকে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন জায়গায় যে সতর্ক বার্তাগুলো আসছে,
আইনশৃঙ্খলা বাহিনীর যে অ্যাক্টিভিটিস দেখছি, রাজনৈতিক দলগুলোর যে অ্যাক্টিভিটিস দেখছি, সেখান থেকে কিন্তু এটা মাথায় কাজ করছে আসলে দেশে কি ঘটতে যাচ্ছে। আর বরাবরই পার্বত্য অঞ্চল থেকেই কোনো ঘটনার উৎপত্তি ঘটবে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। আমাদের বাংলাদেশের নিজস্ব গোয়েন্দা সূত্রগুলো বলছে, বড় ধরনের সন্ত্রাসী হামলার বিষয় মাথায় রেখে ঢাকা সহ সারা দেশে পুলিশের পাশাপাশি র্যাব এবং আমাদের গোয়েন্দা সংস্থার যারা সদস্যরা আছেন তারা নজরদারি বাড়িয়েছে। এদিকে সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত থাকার কথা জানিয়েছে আমাদের বিজিবি। এই পরিস্থিতিতে যুক্তরাজ্যের যেই সতর্কতা সেটাকেও সরকার গুরুত্বতার সহিত দেখছে। এর পাশাপাশি বাংলাদেশের 3 পার্বত্য জেলা চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি সেখানেও বিশেষ সতর্কতা, গোয়েন্দা নজর আরও আইন শৃঙ্খলার উন্নতিতেও কাজ করছে আমাদের সরকার। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে, পরিস্থিতির অবনতি ঘটাতে সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যার মতন ঘটনাও ঘটাতে পারে। এছাড়া চোরা গোপ্তা হামলারও আশঙ্কা রয়েছে। ইভেন হামলায় ব্যবহৃত হতে পারে আমাদের জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় বা এর পরবর্তী বিভিন্ন থানাতে যেই ঘটনাগুলো ঘটেছিল, হামলা হয়েছিল, লুটপাট হয়েছিল, সেই লুটপাট হওয়া অস্ত্রসহ সন্ত্রাসীদের কাছে থাকা অবৈধ অস্ত্র, সেই সঙ্গে বড় ধরনের বোমা হামলারও আশঙ্কা রয়েছে। এই অবস্থায় সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশে বিদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যেটা আছে সেটাকে জোরদার করছে সরকার। এক খুদে বার্তা আমাদের বিজিবি বলছে, সীমান্ত নিয়েও সরকার খুবই কনসার্ন আছে। আপনার অলরেডি আজকে সীমান্তে বেশ কিছু ঘটনা আমাদের দেশ থেকেও ঘটানোর চেষ্টা করা হয়েছে। ফেনীতে বিলোনিয়া সীমান্তে আমাদের বাংলাদেশের অনেক যুবক তারা সেখানে একত্রিত হয়েছিল, ভারতের স্টাইলে তারাও সেখানে প্রতিবাদ সমাবেশ করেছে। আর আমাদের পুলিশ এবং বিডিআর সেখানে উপস্থিত ছিল। পুলিশ সদর দপ্তর থেকেও একটা বক্তব্য আসছে, বলা হচ্ছে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধীদের নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে যারা পুলিশের চৌকস অফিসার আছেন তাদেরকেও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। আর আমরা যদি দেখি, বলা হচ্ছে যে সাইফুল হত্যাকাণ্ড সহ আরো বেশ কিছু ইস্যু, পুলিশের একটি সূত্র বলছে সারা দেশে ইস্কনের মন্দিরগুলোতে নজরদারি চলছে, কারা এতে অর্থায়ন করছে তারও একটি তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন জেলার পুলিশ সুপাররা এরই মধ্যে সেই তালিকা তৈরির কাজ শুরু করেছেন। একই সঙ্গে বাইরে থেকে কোনো অর্থায়ন হয় কিনা তারও অনুসন্ধান চালানো হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমরা বুঝতে পারছি একটা অস্থিতিশীল সিচুয়েশন। আপনারা তো দেখলেন এইখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে এবং ভারত যে মানে বাংলাদেশের সাথে নাস্তাবোনাবুদ হয়েছে, কারণ আগে কিন্তু বাংলাদেশ ভারতের দিকে তাকিয়ে থাকতো, ভারতের অনেক পণ্য বাংলাদেশে দিত এবং সেই পণ্যগুলা বাংলাদেশ ব্যবহার করতো। এখন বাংলাদেশ কি করতেছে, তাদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে। বাংলাদেশ কিন্তু বসে নাই। আগে যেন শেখ হাসিনা ক্ষমতায় ছিল এবং শেখ হাসিনাকে ব্যবহার করে তারা অনেক কিছু করতে পারতো, এখন তো আর শেখ হাসিনা নেই, এখন ডক্টর ইউনূস আছেন, তিনি কিন্তু আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন সমান তালে। দর্শক শ্রোতা কি হবে এখন, আপনারা কিন্তু এইখানে দেখেছেন, অনেকের কথাও শুনেছেন। দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে, আপনাদের মন্তব্যটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।